আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনার পতনের পর দলে দলে ভারতে পালানোর তথ্য ভুয়া। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার কেন খারাপ করছে জানাবো। শেখ হাসিনাকে ফেরত পেতে হলে আগে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এবং সর্বশেষ জানাবো জামিন নামঞ্জুর সাবেক রেলমন্ত্রী সুজন কারাগারে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শেখ হাসিনার পতনের পর দলে দলে ভারতে পালানোর তথ্য ভুয়া। গত 5 আগস্ট গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভারতীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করতে থাকে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন, এই কারণে অনেকে পালিয়ে ভারতে চলে যাচ্ছেন। তবে সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। হাসিনার সরকারের পতনের পর দলে দলে মানুষের ভারতে পালিয়ে যাওয়া বা ভারতে ঢোকার কোনো চেষ্টা হয়নি। দা হিন্দু বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার একটি তথ্য প্রকাশ করেছে। এতে দেখা গেছে গত 5 আগস্টের পর থেকে 27 নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 1393 বাংলাদেশিকে আটক করেছিল। অপরদিকে শেখ হাসিনার পতনের আগে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 1144 জনকে অনুপ্রবেশের সময় আটক করেছিল বিএসএফ, যার অর্থ সরকারের পতনের পর হাজার হাজার মানুষের সীমান্ত পাড়ি দেওয়ার কোনো চেষ্টার ঘটনা ঘটেনি। সব মিলিয়ে এই বছর অনুপ্রবেশের চেষ্টার সময় বিএসএফ 3907 জনকে সীমান্ত থেকে আটক করেছে, যার মধ্যে ভারতীয় ও বাংলাদেশি উভয়ই আছে। এর আগের বছর অর্থাৎ 2023 সালে 3137 জন বাংলাদেশি সহ মোট 5095 জনকে আটক করা হয়েছিল। অপরদিকে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 4 আগস্ট পর্যন্ত 873 জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। সরকার পতনের পর 5 আগস্ট থেকে 27 নভেম্বর পর্যন্ত 388 ভারতীয় বাংলাদেশে কোনো কাগজপত্র ছাড়া ঢোকার চেষ্টা করেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার কেন খারাপ করছে? অন্তর্বর্তী সরকারের প্রথম মাসে দ্রব্যমূল্য কমার ইঙ্গিত দেখে লিখেছিলাম মূল্যস্ফীতির ইতিবাচক ধারা। সমকাল 10 সেপ্টেম্বর 2024 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিবিএস জরিপে এখন দেখানো হয় যে জুলাই মাসে মূল্যস্ফীতি যা ছিল আগস্টে তা 1% বেশি কমে হয় 10.49%। এই চিত্র অনেকটাই আশাবাদী করেছিল। আমি আরো কমার প্রত্যাশা ব্যক্ত করেছিলাম, কিন্তু বাস্তবে মূল্যস্ফীতি কমেনি, উল্টো বেড়েছে। এতটাই বেড়েছে যে রোববার প্রকাশিত ভয়েস অফ আমেরিকার জরিপ বলছে 44.7% মানুষ মনে করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় খারাপ করছে। দায়িত্ব নেওয়ার পর দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া নিয়ন্ত্রণে সরকার অর্থ উপদেষ্টা কিছুটা সময় চেয়েছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবশ্য 5 থেকে 6 মাসের কথা বলেছেন। ইতিমধ্যে 3.5 মাসের বেশি সময় শেষ হলেও তাদের উভয়ের প্রতিশ্রুতির কার্যকারিতা বাজারে তেমন স্পষ্ট নয়। অথচ এই সরকারের অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, এমনকি খোদ প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ বাজারের গতিশীলতা বিষয়ে তাদের ভালো জানার কথা, এবং সে কারণেই হয়তো অনেকের প্রত্যাশা বেশি ছিল। বলার অপেক্ষা রাখে না, দ্রব্যমূল্যের সঙ্গে দেশের অধিকাংশ মানুষের স্বার্থ জড়িত, সেজন্য মূল্যস্ফীতি কমানোর বিষয়টি সরকারের অগ্রাধিকার থাকতেই হবে। অন্তর্বর্তী সরকার অবশ্যই এজন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন, কিন্তু সেগুলো কেন কাজে লাগেনি? জরিপে মানুষ যখন বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার আগের সরকারের তুলনায় খারাপ করছে, তা ভালো বার্তা দিচ্ছে না। বিশেষ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সর্বশেষ নম্বরের প্রথম সপ্তাহে যে হিসাব প্রকাশ করেছে, সে অনুযায়ী অক্টোবরের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 10.87%। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 3 মাসের মধ্যে এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে কয়েক দফার নীতি সুধার বাড়িয়েও মূল্যস্ফীতির হার কমাতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। বাজার নিয়ন্ত্রণে সাধারণ নীতি চাহিদার আলোকে সরবরাহ নিশ্চিত করা। এই সরবরাহের ক্ষেত্রে সংকট স্পষ্ট, বিশেষ করে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে কোনো পণ্য পৌঁছাতে বারবার হাত বদল হয়ে দাম বেড়ে যায়। পণ্য সরবরাহ বাজারের ব্যবস্থার চাঁদাবাজি ও সিন্ডিকেটের কারণেও মূল্যস্ফীতি ঘটে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে শিক্ষার্থীরা যেমন ট্রাফিক শৃঙ্খলার দায়িত্ব নিয়েছিল, একইভাবে তারা অনেক জায়গায় বাজারও তদারকি করেছিল। ওই সময় হাটে ঘাটে চাঁদাবাজি বন্ধ হওয়ার কারণেও বাজারে এই ইতিবাচক প্রভাব পড়ে। পরে অবশ্যই সেই চাঁদাবাজি ফিরে আসে, যে কারণে পণ্যের দাম কাঙ্ক্ষিত আকারে কমেনি। এই জনতার অভ্যুত্থানের মাধ্যমে আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন সমস্যার কার্যক্রম হাত দিয়েছে দেশের জন্য, সেগুলো নিঃসন্দেহে জরুরি। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য বাজার স্থিতিশীল রাখাও কম গুরুত্বপূর্ণ নয়। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে দেশের চালের বাজারে ঊর্ধ্বমুখী হয়ে আছে, কোনো পদক্ষেপই যেন চালের দাম কমছে না। মাছ, মুরগি, আলুর দামও নিয়ন্ত্রণে নেই। আগত রমজান মাসে সাধারণ মানুষের যাতে স্বস্তিতে
রোজা রাখতে পারে, সেজন্য বাজেট নিয়ন্ত্রণে সরকার এরই মধ্যে 8 দফা পদক্ষেপ নিয়েছে, যেখানে সিন্ডিকেট, চাঁদাবাজি, কমিশনের বন্ধের বিষয়ে এসেছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কেবল এসব নির্দেশনা দিলেই হবে না, বাস্তবায়নের পদক্ষেপ জরুরি। দ্রব্যমূল্যের ব্যাপারে মানুষ এখন যে মত দিয়েছে, নির্দিষ্ট সময় ব্যবধানে সেখানে ইতিবাচক পরিবর্তন আসার ব্যাপারে সরকারকে সচেষ্ট হতেই হবে। শেখ হাসিনাকে ফেরত পেতে হলে আগে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সরকার যদি সত্যি চায় শেখ হাসিনাকে বিচারের জন্য তাদের হাতে তুলে দেওয়া হোক, তাহলে তাদের আগে এটা প্রমাণ করতে হবে যে তার বিচারের পদ্ধতিটা প্রতিহিংসামূলক নয়, বরং পুনরুদ্ধারমূলক, রেস্টোরেটিভ হবে। এটা নিশ্চিত করা গেলে তবেই শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের উপর সঠিক চাপ প্রয়োগ করা সম্ভব। ভারতের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই মুহূর্তে সে রকমটাই মনে করছেন এবং তাদের এই ধারণার একটা পরিপ্রেক্ষিতও আছে। একান্ত আলাপচারিতায় এই ভাবনার কথাও এর পেছনের যুক্তিগুলো শেয়ার করেছেন তারা। প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি কৌশলী ও প্রখ্যাত ব্রিটিশ আইনজীবী করিম আসাদ আহমেদ খান সদস্য বাংলাদেশ সফর করে গেলেন। গত 25 নভেম্বর থেকে শুরু হওয়া 4 দিনের ওই সফরে তিনি মূলত রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বিতাড়নের মানবতা বিরোধী অপরাধ হয়েছে কিনা তাদের তদন্তে ব্যস্ত ছিলেন। তবে এই সফরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বুধবার 27 নভেম্বর তার বৈঠক হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে গত 17 নভেম্বর ডক্টর ইউনূস যখন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, সেদিন তিনি জানিয়েছিলেন বাংলাদেশের জুলাই আগস্টের অস্থিরতার সময় আন্তর্জাতিক অপরাধ যারা ঘটিয়েছে সেই অভিযুক্ত অপরাধীদের বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য তিনি করিম খানের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছেন। ফলে এটা প্রত্যাশিত ছিল যে ঢাকাতেও বিষয়টি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হবে এবং হয়েছেও। তাই সেদিনের বৈঠকের পর প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, জুলাই আগস্ট গণহত্যা এবং শেখ হাসিনার 16 বছরের শাসনে অসংখ্য গুমের ঘটনার আইসিসিতে যাতে মানবতা বিরোধী অপরাধে তারা বিচার করা যায়, বাংলাদেশ সরকার সেটা নিশ্চিত করতে চাইবে। আরো জানানো হয়, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে আইসিসি সব ধরনের সাহায্য করতে প্রস্তুত বলে প্রসিকিউটর করিম খান আশ্বাস দিয়েছেন। তাহলে প্রশ্ন হলো, প্রধান উপদেষ্টা কেন আইসিসিতে এই অভিযুক্তদের বিরুদ্ধে একটি পৃথক বা সমান্তরাল তদন্ত প্রক্রিয়া শুরু করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি উপলব্ধি করেছে যে আইসিটিবিডিতে এই বিচারের কোনো সীমাবদ্ধতা আছে এবং সেই ট্রাইব্যুনালের বিচার হলে তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা নাও হতে পারে? ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এই মুহূর্তে যে দেশের অতিথায়তায় আছেন এবং বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়া বা না দেওয়ার বিষয়টি যাদের উপর নির্ভর করছে, সেই ভারত কিন্তু মনে করছে আইসিটিবিডিতে বিচার হলে শেখ হাসিনা বা অন্য অভিযুক্তরা সঠিক বিচার পাবেন না। এ কথা মনে করার যথেষ্ট কারণ আছে। আর ভারত যদি মনে করে সে বিচার সুষ্ঠু হয়নি, তাহলে যে তাকে ফেরত দেওয়ারও প্রশ্ন উঠবে না, এ কথা বলাই বাহুল্য। কেন আইসিটিবিডিতে বিচার হলে সেটা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে, এটা জানতে দিল্লিতে বাংলা ট্রিবিউন কথা বলছে আন্তর্জাতিক আইনের একাধিক বিশেষজ্ঞদের সঙ্গে। এদের মধ্যে ভারতের 2 জন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল আছেন, যারা নরেন্দ্র মোদী সরকার শীর্ষস্থানীয় আইন কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এই বিষয়ে তাদের যুক্তিগুলো ঠিক কি, এই প্রতিবেদনে সেটাই সংক্ষেপে তুলে ধরা হলো। এই বিশেষজ্ঞরা বলছেন, আইসিটিবিডিতে বিচার মূল ভিত্তি হলো 1973 সালে বাংলাদেশ জাতীয় সংসদে পাশ হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইন, যার প্রধান লক্ষ্য ছিল 71 মুক্তিযুদ্ধের সময় সংঘটিত অপরাধগুলোর বিচার। সেই সময় আন্তর্জাতিক অপরাধ সংজ্ঞায়িত আইনের উদাহরণ ছিল মাত্র 2টি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।